আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সড়কপথে বগুড়ার প্রত্যেক ভিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনের ঘোষণা সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। দেশব্যাপী হামের বিশেষ টিকা দান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি শিশুকে স্বাস্থ্য সুরক্ষা দিতে চায় সরকার। বাড়তি দামেও জ্বালানি তেল পেতে ভোগান্তি গ্রাহকদের। এলপিজির দাম 1 মাসে 2 দফা বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং যুদ্ধবন্ধে ইসলামাবাদে আলোচনায় বসার আহ্বান ওয়াশিংটনের। বৈঠক নিয়ে বিপরীতমুখী অবস্থানে তেহরান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল 6টা 10 মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। এছাড়া বেলা 11টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা 11:15টায় জজ আদালতের ই-বেইল বন্ড উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর 12:15টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাবেন তিনি। বেলা 1:15টায় বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকাল 4টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। দর্শক, বগুড়ায় প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির খবর রাখছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন, তার দিনব্যাপী কর্মসূচি নিয়ে স্থানীয়দের উচ্ছ্বাস কেমন দেখছেন, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালবেলা রওনা দিয়েছেন ঢাকা থেকে। এখন পর্যন্ত আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে এখানে প্রধানমন্ত্রী মূলত বেলা 11টার সময় বগুড়া এসে পৌঁছানোর কথা রয়েছে। তবে রাস্তায় যেহেতু উনি বাসে আসতেছেন এবং প্রত্যেকটি উত্তর থেকে শুরু করে গাজীপুর এবং টাঙ্গাইল এলাকায় এখানে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সেখানে রাস্তায় অপেক্ষা করছেন। সেই হিসেবে খানিকটা একটু দেরি হতে পারে এই বগুড়াতে এসে পৌঁছানোর জন্য। তবে এই আমরা যে বিষয়টা জানতে পারছি যে বগুড়াতে এখন পর্যন্ত নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। এখানে বগুড়ার যে সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ মানুষরাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে দেখেন রাস্তার ঠিক পাশেই এখানে অনেক সাধারণ মানুষ এখানে অপেক্ষা করছেন। এখানে পৌঁছানোর পর মূলত এখানে জেলা আইনজীবী সমিতির জন্য একটি নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এছাড়া এখানে যে বগুড়া পৌরসভা রয়েছে, 150 বছরের পুরনো পৌরসভা, এটি সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সিটি কর্পোরেশনের জন্য একটি তথ্য জানিয়ে রাখছি, এখানে দীর্ঘদিন এই বগুড়া যেহেতু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেজন্য আসলে আওয়ামী লীগ সরকারের সময় বগুড়ার এই জায়গাটি, বগুড়ার জেলাটিকে আসলে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে বলে এটা বিএনপির নেতাকর্মীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। সেই হিসাবে এখানে সিটি কর্পোরেশন হলে এখানে উন্নয়নের একটি ধারা, অবকাঠামো উন্নয়ন সহ নানানভাবে যে নাগরিক সুবিধা এখানে বিস্তারিত, এখানে তারা একটি সুন্দর জীবন লাভ করবেন এই বিষয়টিতে ধারণা করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলো উদ্বোধন করবেন। এবং এইখান থেকে গাবতলী উপজেলায় যে বাগবাড়ি রয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পৈতৃক বাসভূমি, সেখানে যাবেন এবং সেখানে হামের টিকা উদ্বোধন করবেন, ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। ফ্যামিলি কার্ড বিতরণের পরে সেখানে খাল খনন উদ্বোধন করবেন। এরপরে সেখানে একটি গ্রাম্য হসপিটাল রয়েছেন জিয়াউর রহমানের নামে, সেটি পরিদর্শন করবেন। সেখান থেকে মূলত আবার এখানে আলতাফুন্নেসা খেলার মাঠে এখানে তার একটি জনসভা অনুষ্ঠিত হবে। জনসভার পরবর্তী সময় প্রেস ক্লাবের একটি ভবন উদ্বোধন কাজ করবেন এবং কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে, মসজিদের পুনর্নির্মাণের জন্য মূলত এখানে তিনি সেটি উদ্বোধন করবেন। একটি বিষয় হলো জানিয়ে রাখবো, প্রধানমন্ত্রী
এই কর্মসূচির বাহিরেও বেশ কিছু প্রতিশ্রুতি দিবেন এবং এখানে যারা নেতাকর্মী জনপ্রতিনিধি রয়েছেন তাদের একটি প্রাণের দাবি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা প্রতিশ্রুতি জানতে চান। এই বিষয়টি রয়েছে। এছাড়া বগুড়া শহরের যেই সিটি কর্পোরেশন হলে এখানে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হবে, উন্নয়নের পাশাপাশি একটি সিটি কর্পোরেশন এলাকার জন্য যে ধরনের উন্নয়ন এখানে ত্বরান্বিত হওয়া দরকার সেই বিষয়গুলো মূলত প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা নেওয়ার চেষ্টা করবেন, প্রতিশ্রুতি নেওয়ার চেষ্টা করবেন যেন আসলে এই বগুড়ার একটি এমন একটি জেলা যেন হয় যে এটার মাধ্যমে যেন জেলা একটি অন্যান্য জেলার জন্য মডেল হয়। একটি বিষয় জানিয়ে রাখছি মারিয়া, বগুড়া জেলাটি মূলত উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এই প্রবেশদ্বারের কারণে মূলত এখানে 13টি জেলার প্রবেশদ্বার হিসেবে এই বগুড়ার মাধ্যমে অন্যান্য জেলাতে যেতে হয় এবং বগুড়া মূলত এখানে শিল্প কারখানা সহ অন্যান্য যাবতীয় দিক থেকে অনেকটা উন্নত ছিল 2001 থেকে 6 পর্যন্ত, কিংবা ব্রিটিশ আমল থেকে শুরু করে এই বগুড়া অনেকটাই গুরুত্বপূর্ণ এলাকা ছিল। কিন্তু বিগত সময় 2008 থেকে 25-24 পর্যন্ত আসলে বগুড়ার যেই উন্নয়নের ধারা ছিল সেটি আসলে এখানে নেতাকর্মীরা বলছেন তারা আসলে অনেকটাই বঞ্চিত হয়েছেন। সারা বাংলাদেশ থেকে মূলত তারা 20 বছর পিছিয়ে ছিলেন বলে বগুড়ার মানুষ, বগুড়ার জনপ্রতিনিধি দাবি করছেন। সেই হিসাবে আগামী 5 বছরে এই বগুড়ার উন্নয়ন অনেকাংশেই সেটি সাধারণ বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলে চলবে এমনটাই প্রত্যাশা করছেন আসলে সকলেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। প্রধানমন্ত্রী আসার পরবর্তী সময়ে আমরা বিস্তারিত তথ্য পরের সংবাদ আমরা তুলে ধরব। মারিয়া। রানা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আমরা আবার আপনার সাথে সংযুক্ত হব। সারা দেশে আজ থেকে হাম ও রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। নারায়ণগঞ্জে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাত হোসেন। এই সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। বিগত সময়ে নিয়মিত টিকা না দেওয়াতেই হামের প্রাদুর্ভাব বেড়েছে বলেও জানান তিনি। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকে এ টিকা দেওয়া হচ্ছে। দর্শক, সাভারে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, হামের বিশেষ টিকা ক্যাম্পেইন নিয়ে অভিভাবকরা কি বলছেন এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। মারিয়া, এই মুহূর্তে উপস্থিত আছি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু আসলে হামের যে বিশেষ টিকা প্রদান সেই কর্মসূচি চলছে। সকাল ঠিক 8টা নাগাদ শুরু হয় এই টিকাদান কর্মসূচি এবং অভিভাবকদের যে আগ্রহ, তাদের শিশু যারা আছেন তাদেরকে নিয়ে আসার যে আগ্রহ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই 6 থেকে 59 সপ্তাহ বয়সী যে শিশু যারা আছেন তাদেরকে কিন্তু এই টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে এবং সাভারে 2,03,012 জন শিশু এই টিকা কিন্তু পাবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সাভারে 292টি অস্থায়ী ক্যাম্পে এই টিকাদান কর্মসূচি কিন্তু হবে। আপনি জানেন যে ঢাকার অদূরে সাভার উপজেলা এখানে কিন্তু এই টিকাদান কর্মসূচির জন্য আসলে বিভিন্ন মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে এবং ক্যাম্পেইন করা হয়েছে এবং তার ফলেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু হামের যে একটা প্রাদুর্ভাব চলছে এর ফলেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যারা অভিভাবক আছেন তাদের মধ্যে এই হামের টিকা দিতে আসার যে একটা প্রবণতা বা নিয়ে আসার যে আগ্রহ সেটা কিন্তু আসলে বেড়েছে। আমরা একটু সাভার উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অফিসারের সাথে একটু কথা বলতে চাই। আপনার এখানে আসলে কতজন শিশুকে টিকা দেওয়া হবে এবং টিকা কার্যক্রম আপনারা কখন থেকে শুরু করেছেন, কটা নাগাদ চলবে? ধন্যবাদ। আপনারা জানেন সাভার একটি বৃহৎ জনগোষ্ঠীর বসবাস এখানে এবং এখানে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশু সংখ্যা প্রায় 2,03,012টি শিশু। এই লক্ষ্যমাত্রাকে টার্গেট রেখে আমরা আমাদের কার্যক্রম আজকে সকাল 8টা থেকে শুরু করেছি এবং সেটা বিকাল 4 ঘটিকা পর্যন্ত চলবে। এটা কতদিন চলবে এই ক্যাম্পেইন? এটা 3 সপ্তাহব্যাপী চলবে। প্রথম 2 সপ্তাহ আমরা কমিউনিটিতে করছি, প্লাস স্থায়ী কেন্দ্রে প্রতিদিনই হবে, আর তৃতীয় সপ্তাহে আমরা প্রি স্কুল যেই অংশটা রয়েছে এটা স্কুলে এই ক্যাম্পেইনটা চলবে। যারা অভিভাবক আছেন তাদের মধ্যে আসলে সারা কেমন পাচ্ছেন? আসলে আমরা অন্যান্য ক্যাম্পেইনগুলো করেছি, সেখানে আমাদের প্রচারণা ব্যাপক হারে করতে হতো, মানুষকে সচেতন করা লাগতো, কিন্তু এই ক্যাম্পেইনে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে সচেতনতা রয়েছে অভিভাবকদের মধ্যে এবং তারা অত্যন্ত আগ্রহী এই টিকা নেওয়ার ক্ষেত্রে
এবং হামের যে প্রাদুর্ভাব এবং যে এটা ক্ষয়ক্ষতি, এটা আসলে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষ জেনেছে এবং মানুষ স্বপ্রণোদিতভাবেই কিন্তু সকাল থেকে আমাদের বিভিন্ন টিকা কেন্দ্র আসছে টিকাটি গ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। মারিয়া, যেমনটি উনি বলছিলেন, আমরা কিন্তু দেখেছি আসলে মানুষের মধ্যে যে আগ্রহ নিয়ে তারা আসছিলেন, এবং আপনি যেটা জানতে চেয়েছিলেন যে অভিভাবকরা কি বলছে, অভিভাবকরা বলছেন যে আসলে তাদের যারা শিশু আছে, নবজাতক, তারা তো আসলে বিশেষ চাহিদা তাদের থাকে, ভালনারেবল অবস্থায় তারা থাকেন, তাদেরকে যে টিকা দেওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে সরকারের আগে থেকে, বিগত যে সরকার আছে তার খেয়াল রাখা উচিত ছিল। এই যে হামের যে একটা প্রাদুর্ভাব শুরু হয়েছে, সেটাতে অনেক শিশু কিন্তু দুঃখজনকভাবে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু আসলে মারা গিয়েছেন। যদিও আমরা সাভার উপজেলায় এরকম কোনো খবর পাইনি, তবে সারা বাংলাদেশের যে একটা মুশফিক, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের দাম বাড়ার পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখনও যানবাহনের দীর্ঘ লাইন। তেল নিতে আসা গাড়ির চাপে পাম্প এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা বাড়িয়েছে সরকার। এদিকে মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, রাজধানী তেলের পাম্পের আজকের পরিস্থিতি জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদুর রহমান নিশান। নিশান, জ্বালানি তেল পেতে আজকেও কি গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে? বাড়তি দাম নিয়ে কি বলছেন, এই বিষয়ে বিস্তারিত বলেন। ধন্যবাদ বারিয়া। যেমনটি বলছিলেন, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। সেক্ষেত্রে গতকাল থেকে অকটেন বিক্রি হচ্ছে 140 টাকা এবং পেট্রোল বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে জ্বালানি তেলের দাম বাড়লেও কমেনি গ্রাহকদের তেলের জন্য যে লম্বা লাইনের চিত্র, সেটি এখনও কমেনি এবং গ্রাহকদের তেলের জন্য যে ভোগান্তি, সেটিও কমেনি। আমি এখন যেই পেট্রোল পাম্পটির সামনে আছি, সেখানে সকাল থেকে সকাল 7:30টার সময় তেল দেওয়া শেষ হয় এবং এখানে যারা এসেছেন, লাইনে দাঁড়িয়ে আছেন, তারা 7:30টার সময় এই পর্যন্ত এসে দেখতে পান যে তেল শেষ হয়ে যায়। এবং পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি আরেকবার 6:30টায়, সন্ধ্যা 6:30টা কি 7টার দিকে তেল দেওয়া হবে। তো সারাদিন যারা এসেছেন, সারাদিন তাদের অপেক্ষায় থাকতে হবে তেল নেওয়ার জন্য। এমন একজন গ্রাহককে যদি জিজ্ঞেস করি, আরেকবার তো সন্ধ্যা 6টার দিকে তেল দেওয়া হবে, ততক্ষণ অপেক্ষায় থাকবেন? 6:30 গাড়ি আসবে, আসলে হয়তো 7টার দিকে দেওয়া শুরু করবে বা 8টাও বাজতে পারে। আমাদের তো হচ্ছে দীর্ঘ লাইনে আমরা দাঁড়ায় থাকতে হবে তেলের জন্য, যেহেতু গাড়িতে তেল নাই, তেল নিতে হবে, গাড়ি চালালে তো তেল লাগবেই। আর দীর্ঘ সারিতে মনে করেন আমরা তো 2-4 ঘন্টায় আমরা তেল পাই না, অন্তত 8 ঘন্টা 10 ঘন্টার সময় বেশি পার হয়ে যায় সিরিয়ালে থাকতে। মারিয়া, যেমনটি শুনছিলেন, আমি যদি একটু দীর্ঘ সারিটি দেখানোর চেষ্টা করি, ওদিকে প্রায় আসাদ গেট থেকে জিয়া উদ্যানের সামনে দিয়ে বিজয় সরণি পর্যন্ত এই লম্বা লাইনটি গিয়ে ঠেকেছে। এবং পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তেলের যে গাড়ি ডিপো থেকে আসে, সেগুলো সময় মতো এসে পৌঁছাতে পারে না, যেহেতু তেলের একটি দীর্ঘ সংকট চলছে। সেই কারণে সকাল 7:30টায় তেল শেষ হয়েছে এই পাম্পটিতে এবং আরেকবার সন্ধ্যা 6:30টা কি 7টার দিকে তেল আসবে। সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া এই দীর্ঘ লাইনে আসলে কিছু করার নেই গ্রাহকদের। তো মারিয়া, এই হচ্ছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সবশেষ চিত্র। নিশান, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে আমরা সংযুক্ত হচ্ছি। বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি স্বীকার করেন, মোটা অঙ্কের ভর্তুকি দেওয়া কঠিন হয়ে পড়েছিল। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে নয়, সরকারের তহবিল ঠিক রাখতেই তেলের দাম বাড়ানো হয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম বাড়তে পারে, আবার নাও পারে। সচিবালয়ে এসব কথা বলেন দুই মন্ত্রী। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে স্টক তৈরি করেছি,
তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা যেন স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। ভর্তুকি এখনও আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে নাও। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়ি না আইএমএফ শুনেন আইএমএফ এর সাথে শুনেন আপনি আমার কথা শুনেন আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। এদিকে এপ্রিল মাসে দ্বিতীয় দফা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1,728 টাকা থেকে 212 টাকা বাড়িয়ে 1,940 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। রোববার সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিআরসি। এক মাসে 2 দফা দাম বাড়ানোতে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের। তারা বলছেন এর ফলে দৈনন্দিন খরচ বেড়ে যাবে। সিরাজগঞ্জে 72 কোটি টাকা ব্যয় নির্মিত ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারটি 5 বছরও চালু হয়নি। উদ্বোধনের আগে রক্ষণাবেক্ষণের অভাবের এর ভেতরের অনেক মূল্যবান সামগ্রী হারিয়ে গেছে। এটি এখন অনেকটাই অচল ও পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ সন্ধ্যার পর পুরো এলাকাটি অনিরাপদ হয়ে ওঠে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। দেশের বিভিন্ন মহাসড়কে পণ্যবাহী ট্রাক চালকদের জন্য বিশ্রামাগার গড়ে তুলতে 2019 সালে উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসাবে 2020 সালে 21শে মে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জে হাটিকুমরুর পাঁচলিয়া এলাকায় 13.56 একর জমিতে প্রকল্পটির কাজ শুরু হয়। ট্রাক চালকরা জানান 300 থেকে 400 কিলোমিটার গাড়ি চালিয়ে ঘুমানোর দরকার হয়, কিন্তু বিশ্রামাগারটি চালু না হওয়ায় বাধ্য হয়ে হোটেলের সামনে অথবা রাস্তার উপর ট্রাক রেখে বিশ্রাম নিতে হয়। এখানে আমাদের গোসল, থাকা, খাওয়া, রেস্ট এবং সিকিউরিটি সবকিছু থাকার কথা, কিন্তু আমরা এখানে কিছুই পাচ্ছি না। আমরা এদিকে আসমু নিরাপত্তা নেবো, এখন দেখা গেছে কি এটা মাদকের কারখানা হয়ে সন্ত্রাসীর আড্ডা। একজন ড্রাইভার যখন দিনাজপুর থেকে আসবে, সে ঢাকা যাওয়ার পথে এক জায়গায় দাঁড়াইয়া যদি বিশ্রাম করতে পারে তাহলে রোডে অ্যাক্সিডেন্টগুলো কম হবে। এটা যেভাবে আছে ওইভাবে পুরো আছে, গ্যালাস গুলাস ভাঙ্গা, এখানে কোনো হোটেল নাই, খাওয়ার ব্যবস্থা নাই, গোসলের ব্যবস্থা নাই। সরকারের কাছে অনুরোধ জানাবো যে অতি তাড়াতাড়ি এই বিশ্রামাগারটা যেন আমরা আপনার চালু করে দিবেন, আমরা যেন ব্যবহার করতে পারি। এই বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চুরির ভয়ে মালামাল ঠিকাদার অন্যত্রে সরিয়ে রেখেছেন। এছাড়া প্রকল্পে অব্যবহৃত 20 কোটি টাকা দিয়ে অসমাপ্ত কাজগুলো করা হবে। বর্তমানে আমাদের ইজারা প্রক্রিয়া চলমান রয়েছে। ইজারাদার নিয়োগের মাধ্যমে আমরা এটা ইজারাদারকে বুঝিয়ে দিব এবং তখন এসটিআর ব্যবহারযোগ্য হবে। বিশ্রামাগারটি চালু হলে একদিকে যেমন সরকারের রাজস্ব আদায় হবে, অন্যদিকে চালকদের বিশ্রামের সুযোগ পেলে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে, ফলে দুর্ঘটনা কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও সংলাপে বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই আগ্রহকে অযৌক্তিক প্রত্যাশা বলে মনে করে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে আলোচনায় না বসলে তেহরানকে ভয়াবহ সামরিক হামলার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প রীতিমতো হুঁশিয়ারি দেন, ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে গুড়িয়ে দেওয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
No money will exchange hands in any way, shape. এ সময় হরমুজ প্রণালীতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবিও করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাকিস্তানের দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়টি সরাসরি অস্বীকার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বৈঠকে কর্মসূচি ঘোষণা করা হলেও তেহরান একে ওয়াশিংটনের মিডিয়া গেম হিসাবে অভিহিত করেছে। ইরানের বন্দর ও জাহাজে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। তবে এসব কথার মারপ্যাচের মাঝেও ইরানের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তানে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মাসুদ রানা, এটিএন বাংলা। দেশ জুড়ে কাল থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের মোট 18,57,344 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী 20 মে পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে 7 জুন থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে 14,18,000-এর বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী 3 লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে 1,34,000-এর বেশি শিক্ষার্থী। সারা দেশে মোট 3,885টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে সিআরবিতে হাসপাতাল নির্মাণে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সিআরবি এলাকায় রেলওয়ের জায়গায় পরিদর্শন শেষে রেলমন্ত্রী জানান, অতীতে এখানে পিপিপি পদ্ধতিতে প্রথমে 200 শয্যার এবং পরে 500 শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। তবে সে সময় কিছু মানুষের আপত্তিকর কারণে প্রকল্পটি আর এগোয়নি। পরিবেশের ক্ষতি করে চট্টগ্রামবাসীকে ঝুঁকির মধ্যে ফেলে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না বলেও জানান রেলমন্ত্রী। মাদারীপুরের ডাসার উপজেলার অবৈধভাবে মজুত করে রাখা 37,000 লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধোয়াশার বাজার এলাকায় অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ্র মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ধোয়াশার বাজারের মেসার সর্দার ট্রেডার্সকে 40,000 টাকা জরিমানা করা হয়। নানা আয়োজনে নিউ ইয়র্কে বাংলা নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ। জামাইকার একটি মিলনায়তনে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণীর পেশার মানুষ। শোভাযাত্রা, আলোচনা, দলীয় সঙ্গীত, নৃত্য এবং একক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নতুন বর্ষকে বরণ করা হয়। মিনহাজ আহমেদ শাম্মুর সঞ্চালনায় উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্লারা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কল্লোর দাস। নতুন বছরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খুরশিদুল ইসলাম, ডাক্তার আজিজুল হক, জাকির হোসেন বাচ্চু, সঞ্জীবন কুমার, তোফাজ্জল লিটন। এবার খেলার খবর। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর রকেট বে, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। সিরিজে টিকে থাকার ম্যাচে কিছুক্ষণের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে 26 রানে হেরে ইতিমধ্যে পিছিয়ে আছে স্বাগতিকরা। তাই সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ভিন্ন কোনো পথ নেই ফিল সিমন্সের শিষ্যদের। প্রথম ম্যাচে বোলাররা কিউসের স্বল্প রানে থামিয়ে দিল ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল মেহেদী হাসান মিরাজরা। তাই এই ম্যাচ ব্যাটিংয়ের ধার বাড়াতে একাদশে ফেরানোতে হতে পারে সৌম্য সরকারকে। এদিকে 3 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে থাকা কিউরিয়ার চাইছে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটা শুরু হবে বেলা 11টায়।
শীর্ষ দল আর্সেনালকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা জমিয়ে তুলল পেপ ওয়ার্গারের ওয়ালদর ম্যানচেস্টার সিটি। ইতিহাস স্টেডিয়ামে তারা 2-1 ব্যবধানে জয় পায়। খেলার 16 মিনিটে রায়ান চেরকির গোলে লিড নেয় সিটিজেনরা, কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 18 মিনিটে কাই হাভার্টজের কল্যাণে ম্যাচে 1-1 গোলে সমতা ফেরায় গানাররা। তবে ব্যবধানে বাড়ানোর চেষ্টা করতে থাকে ম্যানচেস্টার সিটি। 65 মিনিটে আর্লিং হাল্যান্ডের গোলে 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্ডিওলার দল। এতে 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রইল মিকেল আর্তেতার দল। আর এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্টে বেড়ে হলো 67। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সড়কপথে বগুড়া প্রত্যেক ভিটায় পৌঁছেছে প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশন ঘোষণা সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি শিশুকে স্বাস্থ্য সুরক্ষা দিতে চায় সরকার। বাড়তি দামেও জ্বালানি তেল পেতে ভোগান্তি গ্রাহকদের। এলপিজি দাম 1 মাসে 2 দফা বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং যুদ্ধবন্ধে ইসলামাবাদে আলোচনায় বসার আহ্বান ওয়াশিংটনের। বৈঠক নিয়ে বিপরীতমুখী অবস্থানে তেহরান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটির সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।